আপনার যোগ্যতা প্রমাণ চাওয়া, সূর্যকে জিজ্ঞেস করার মতো তোমার আলো দেওয়ার অধিকার আছে কি? একটি ছবি, 1893 সাল, শিকাগো। একজন মানুষ মঞ্চে উঠলেন, কমলা রঙের পোশাক, মাথায় পাগড়ি, এবং বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। পুরো হল উঠে দাঁড়ালো। 2 মিনিট করতালি, পৃথিবী থমকে গেল। কিন্তু সেই মঞ্চের আগের রাতে সেই মানুষটি কোথায় ছিলেন, কি করছিলেন? রেকর্ড বলছে তিনি ঘুমাতে পারছিলেন না। পেটে খিদে, পকেটে টাকা নেই, শীতের কাঁপড় নেই, এবং জানেন না আগামীকাল কথা বলার সুযোগ পাবেন কিনা। এই মানুষটির নাম স্বামী বিবেকানন্দ, যাকে আমরা চিনি মঞ্চের আলোয়, সিংহের গর্জনে, কিন্তু যাকে চিনি না সেই নিভৃত অন্ধকারে। সেখানে একজন মানুষ ক্ষুধায়, যন্ত্রণায়, একাকিত্বে তবুও লড়ে যাচ্ছিলেন। আজ বিং ইনসাইটে আমরা বলবো সেই গল্প। বিলাসিতার শৈশব এবং হঠাৎ পতন। 1863 সালের 12ই জানুয়ারি, কলকাতা, সিমলা স্ট্রিট। একটি সমৃদ্ধ পরিবারে জন্ম নরেন্দ্রনাথ দত্ত, পরে হবেন বিবেকানন্দ। বাবা বিশ্বনাথ দত্ত, সফল আইনজীবী, উদার, পশ্চিমা শিক্ষায় বিশ্বাসী। পরিবারে কোনো অভাব নেই, ভালো খাবার, ভালো পোশাক, ভালো শিক্ষা। কিন্তু 1884 সালে নরেন্দ্রনাথের বয়স মাত্র 21। বাবা বিশ্বনাথ দত্ত মারা গেলেন হঠাৎ, আকস্মিকভাবে, এবং মৃত্যুর পরে জানা গেল পরিবারে বিশাল ঋণ, সম্পত্তি নেই, সঞ্চয় নেই, এবং আত্মীয়রা সম্পত্তির দাবিতে মামলা করল। যে বাড়িতে তারা থাকতেন সেই বাড়িও কেড়ে নেওয়ার চেষ্টা হলো। একদিন সকালে উঠে নরেন্দ্রনাথ দেখলেন মায়ের মুখে আহার নেই, ভাই বোনেরা ক্ষুধার্ত, এবং ঘরে কিছু নেই। তিনি বললেন, আমি বাহিরে যাচ্ছি কাজ খুঁজতে। কিন্তু বাইরে গিয়ে ফিরে এলেন খালি হাতে, এবং মাকে বললেন, আজ আমার খিদে নেই। মা খেলেন, নরেন্দ্রনাথ রাতে না খেয়ে শুলেন। এই ঘটনা পরে জানা গেছে শিষ্যদের কাছ থেকে। দাঁড়ে দাঁড়ে একজন মেধাবীর অপমান। বাবার মৃত্যুর পর নরেন্দ্রনাথ কাজ খুঁজতে বেরোলেন। যোগ্যতা ছিল, ইংরেজ দক্ষতা ছিল, দর্শনে পারদর্শী, সঙ্গীতে প্রতিভাবান, কিন্তু চাকরি পেলেন না। একটি সূত্র থেকে জানা যায় নরেন্দ্রনাথ কলকাতার বিভিন্ন ধনী পরিবারে গিয়েছিলেন সাহায্যের জন্য, কাজের জন্য, কিন্তু কেউ দরজা খোলেনি, কেউ সাহায্য করেনি। এমনকি যারা বাবার বন্ধু ছিলেন তারাও না। নরেন্দ্রনাথ বলেছিলেন পরে, সেই দিনগুলোতে বুঝেছিলেন বিপদের বন্ধু কতজন। এবং আদালত, আত্মীয়দের সম্পত্তির মামলায় নরেন্দ্রনাথকে ছুটতে হলো কলকাতার আদালতে। উকিলের ফি, কাগজপত্রের খরচ, কিন্তু পকেটে টাকা নেই। এই অবমাননা, এই অপমান একজন মেধাবী তরুণের জন্য কতটা কষ্টের! অনাহার এবং আধ্যাত্মিক তৃষ্ণা, দুটি আগুনের মাঝে। একদিকে পেটের খিদে, আর একদিকে আত্মার খিদে। নরেন্দ্রনাথ রামকৃষ্ণের কাছে যেতেন দক্ষিণেশ্বরে, কিন্তু যাবার আগে মাকে খাবার দিতে হতো, ভাই বোনদের দিতে হতো, এবং অনেক সময় নিজে না খেয়ে দক্ষিণেশ্বরের পথে হাঁটতেন। রামকৃষ্ণ বুঝতেন। একদিন নরেন্দ্রনাথকে বললেন, মা কালীকে বলো, মা সব দেবেন। নরেন্দ্রনাথ মন্দিরে গেলেন, কালীর সামনে দাঁড়ালেন, কিন্তু কি চাইলেন? টাকা, সম্পদ? না, তিনি চাইলেন জ্ঞান, বৈরাগ্য, ভক্তি। ফিরে এসে রামকৃষ্ণ বললেন, তুই বাড়ির জন্য কিছু চাইলি না কেন? নরেন্দ্রনাথ বললেন, পারলাম না। মায়ের সামনে গিয়ে এসব তুচ্ছ বিষয় মনে রইল না। এই কথায় একজন মানুষের অসাধারণ মানসিক শক্তি, কিন্তু একই সাথে তার পরিবারের কষ্ট, যেটা তিনি মেটাতে পারলেন না। রামকৃষ্ণের মৃত্যু এবং দায়িত্বের ভার। 1886 সালে রামকৃষ্ণ মারা গেলেন। নরেন্দ্রনাথের বয়স মাত্র 23, এবং এখন তার কাঁধে দুটো দায়িত্ব। একটি নিজের পরিবার, মা, ভাই বোন, অভাবের সংসার। আরেকটি রামকৃষ্ণের সন্ন্যাসীর শিষ্যরা, যারা গুরুর মৃত্যুর পর অসহায়। বরানগরের একটি ভাঙা বাড়িতে মঠ, শীত, খাবার নেই, জ্বালানি নেই। নরেন্দ্রনাথ সেই মঠে। শিষ্যদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু কিভাবে? একদিন সাক্ষী আছে, নরেন্দ্রনাথ রাস্তায় ভিক্ষা করতে গিয়েছিলেন শিষ্যদের জন্য খাবার আনতে। সেই মানুষ যিনি অভিজাত পরিবারের, যিনি শিক্ষিত, মেধাবী, তিনি রাস্তায় ভিক্ষার থালা নিয়ে। এই অবমাননা কিন্তু তিনি করেছিলেন কারণ শিষ্যদের খেতে হবে। তার পরিবারাজক জীবন, রাস্তায় রাস্তায় অনাহার। 1888 থেকে 1892 নরেন্দ্রনাথ ভারত পরিভ্রমণে, একা পায়ে হেঁটে, কখনো ট্রেনে। উদ্দেশ্য ভারতকে জানা, ভারতের মানুষকে জানা। কিন্তু এই যাত্রা কতটা কষ্টের! অনেক রাত, কোনো আশ্রয় নেই, অনেক দিন খাবার নেই। একবার রাজপুতানায় 3 দিন না খেয়ে,
একজন ভক্ত পরে লিখেছেন, বিবেকানন্দ বলেছিলেন, সেই ৩ দিন আমি বুঝেছিলাম ভারতের গরিব মানুষ প্রতিদিন কি অনুভব করেন। এই অনুভব তার ভবিষ্যৎ দর্শনকে গভীর করেছিল। কন্যাকুমারী ভারতের দক্ষিণতম বিন্দু। নরেন্দ্রনাথ সাঁতরে গেলেন, একটি পাথরে বসলেন সমুদ্রের মাঝে ৩ দিন ৩ রাত ধ্যানে। সেখানে তিনি সিদ্ধান্ত নিলেন আমেরিকায় যাব, ভারতের বার্তা নিয়ে। কিন্তু আমেরিকায় যাওয়ার টাকা ছিল না। আমেরিকার পথে অনিশ্চয়তার যাত্রা। ১৮৯৩ সাল আমেরিকার পথে, কিন্তু কিভাবে? খেতুড়ির মহারাজা, মাদ্রাজের কিছু ভক্ত, মাইসোরের মহারাজ এরা টাকা দিলেন, কিন্তু পর্যাপ্ত নয়। শিকাগোতে পৌঁছালেন, কিন্তু পৌঁছে দেখলেন পার্লামেন্টারি অফ রিলিজিয়ান্সের নিবন্ধন বন্ধ। তারিখ জানতেন না। এখন কি করবেন? পকেটে টাকা ফুরিয়ে যাচ্ছে, শীত আসছে, শীতের কাপড়ও নেই। একদিন ট্রেনে কার্গো ভ্যানে শুয়ে থাকলেন, রাত কাটালেন, কারণ হোটেলের ভাড়া নেই। এই সময়ে একদিন ট্রেন স্টেশনে ক্লান্ত ক্ষুধার্ত বসে আছেন একজন আমেরিকান মহিলা, কেট স্যানবর্ন। জিজ্ঞেস করলেন, কে আপনি, কোথায় যাবেন? বিবেকানন্দ বললেন, তিনি সাহায্য করলেন। এবং পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন হেনরি হোয়াইট তার পার্লামেন্টারি অফ রিলিজিয়ান্সের সুপারিশ করলেন। রাইট বললেন, টু আস্ক ফর ইউর ক্রেডেনশিয়াল ইজ লাইক আস্কিং দ্য সান অ্যাবাউট ইটস রাইট টু শাইন। আপনার যোগ্যতা প্রমাণ চাওয়া সূর্যকে জিজ্ঞেস করার মতো, তোমার আলো দেওয়ার অধিকার আছে কি? শিকাগোর পর ভারতে ফিরে অকৃতজ্ঞতা। ১৮৯৩ সালের সেপ্টেম্বরে শিকাগোতে বিজয়। পুরো আমেরিকা এবং ইউরোপ বিবেকানন্দের নাম জানল। সংবাদপত্রে সাইক্লোন হিন্দু, ঘূর্ণিঝড় হিন্দু। কিন্তু ভারতে? ভারতের রক্ষণশীল সমাজ বলল, সমুদ্র পার হয়েছেন, জাত গেছে। খ্রিস্টান মিশনারিদের হাতের পুতুল, হিন্দু ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা। এই অভিযোগ কারা করেছিলেন? উচ্চবর্ণের পণ্ডিতরা, তথাকথিত ধর্মরক্ষকরা এবং এমনকি কিছু রামকৃষ্ণের অনুসারীরাও। বিবেকানন্দ কষ্ট পেয়েছিলেন গভীরভাবে। এই চিঠিতে লিখেছেন, যারা আমার বিরুদ্ধে কথা বলছে তারা আমার নিজের মানুষ। এই কষ্ট বড় কষ্ট। শত্রুর আঘাত সহ্য করা যায়, আপনজনের অকৃতজ্ঞতা সহ্য করা কঠিন। শরীরের যন্ত্রণা, ৩১টি রোগের বোঝা। বিবেকানন্দের শরীর ছিল অসংখ্য রোগ। নিজে একবার বলেছিলেন, আমার শরীরে ৩১টি রোগ আছে। এর মধ্যে প্রধান ডায়াবেটিস, কিডনি সমস্যা, হাঁপানি, অনিদ্রা, মাইগ্রেন। কিন্তু এই শরীর নিয়েই তিনি কাজ করেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন, লিখেছিলেন, ভ্রমণ করেছিলেন। একবার আমেরিকায় তীব্র অসুস্থ, জ্বর, শরীর কাঁপছে, কিন্তু পরদিন বক্তৃতা ছিল। শিষ্যরা বললেন, বাতিল করুন। বিবেকানন্দ বললেন, না, মানুষ অপেক্ষা করছে। পরদিন বক্তৃতা দিলেন, ঘন্টার পর ঘন্টা। কেউ বুঝতেই পারেননি কতটা কষ্টে ছিলেন। মায়ের জন্য কষ্ট, একটি পুত্রের আজীবন যন্ত্রণা। বিবেকানন্দের সবচেয়ে গভীর ব্যক্তিগত যন্ত্রণা মায়ের জন্য। মা ভুবনেশ্বরী দেবী, বিধবা, দরিদ্র, অভাবের সংসার। বিবেকানন্দ আমেরিকায় বিশ্বখ্যাত, কিন্তু মা কলকাতায় অনাহারে কাটছে দিন। বিবেকানন্দ চিঠিতে লিখলেন, মায়ের জন্য টাকা পাঠাও। শিষ্যদের বলতেন, কিন্তু সব সময় পাঠানো হতো না। একবার জানা গেল মা কয়েকদিন না খেয়ে আছেন। বিবেকানন্দ ভেঙে পড়েছিলেন, লিখেছিলেন, আমি পৃথিবীর মঞ্চে বড় বড় কথা বলি আর আমার মা না খেয়ে থাকেন। এই কষ্ট আমি কিভাবে বহন করি? এই প্রশ্নের উত্তর তিনি কখনো পাননি। একাকিত্ব, বিশ্বখ্যাত মানুষের নিঃসঙ্গতা। বিবেকানন্দ সারা জীবন একা, বহু মানুষের মাঝে, কিন্তু একা। কারণ যে অভিজ্ঞতায় তার, সেটা অন্যরা বোঝে না। যে দর্শন তার, সেটা সবাই গ্রহণ করে না। এই চিঠিতে লিখেছেন, আমি পৃথিবীতে একা, আমার কথা কে বোঝে? আমার দেশের মানুষ ভুল বোঝে। বিদেশে আমি অতিথি, কোথায় আমার ঘর? আরেকটি চিঠিতে, কখনো কখনো এত একা একা লাগে, মনে হয় সব ছেড়ে কোথাও চলে যাই। কিন্তু যাব কোথায়? এই দেশটার জন্য যে কাজ করতে হবে। এই একাকিত্ব খ্যাতির আড়ালে সবার মাঝে। বেলুর মঠ, স্বপ্ন এবং বাস্তবতার দ্বন্দ্ব। ১৮৯৮ সালে বেলুর মঠ প্রতিষ্ঠা। বিবেকানন্দের স্বপ্নের, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নে কতটা কষ্ট, টাকার সমস্যা ছিল সবসময়। মঠের সন্ন্যাসীদের খাবার, মঠের রক্ষণাবেক্ষণ, মঠের শিক্ষা কার্যক্রম, এই সব চালাতে বিবেকানন্দকে ছুটতে হতো ভক্তদের কাছে, দাতাদের কাছে, কখনো হাত পাততে হতো। যে মানুষ ভিক্ষুকদের কাছে হাত পাততে বলেছিলেন, তিনি নিজেও হাত পাতলেন মঠের জন্য। ১৯০১ থেকে ২ সাল বিবেকানন্দের শেষ বছর। শরীর ভেঙে পড়েছে, ডায়াবেটিস, কিডনি, অনিদ্রা, প্রতিটি দিন কষ্ট, কিন্তু কাজ থামেননি।
চিঠি লিখেছেন, শিষ্যদের শিক্ষা দিয়েছেন, মঠের কাজ দেখেছেন। একবার একজন শিষ্য জিজ্ঞেস করলেন, স্বামীজি, এত কষ্ট সহ্য করছেন, বিশ্রাম নিন। বিবেকানন্দ বললেন, বিশ্রাম নেব? কিন্তু কবে? ভারতের কোটি মানুষ এখনো অজ্ঞানতায়। আমি বিশ্রাম নিলে তাদের কে জাগাবে? এই কথায় একটি ক্লান্ত শরীর কিন্তু অদম্য আত্মা। ১৯০২ সালের ৪ই জুলাই, বেলুর মঠ, রাত ৯টা। বিবেকানন্দর ধ্যানকক্ষে গেলেন, দরজা বন্ধ করলেন এবং আর ফিরে এলেন না। মাত্র ৩৯ বছর বয়সে এই মানুষটাই জীবনে ছিল দারিদ্র্য, ক্ষুধা, অসুস্থতা, অপমান, একাকিত্ব, অকৃতজ্ঞতা। কিন্তু এইসব কষ্টের মাঝেও তিনি বলেছিলেন, "অ্যারাইজ, অ্যাওক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ।" উঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথা কোনো সুখী মানুষের কথা নয়। এই কথা সেই মানুষের যিনি নিজের সব কষ্ট সহ্য করে অন্যদের জাগাতে চেয়েছিলেন। বিবেকানন্দের কষ্টের কথা আমরা বলি না, কারণ আমরা শুধু তার বিজয় দেখতে চাই। কিন্তু বিজয়ের পেছনের যন্ত্রণা না জানলে বিজয়ের পূর্ণ মূল্য বোঝা যায় না। একজন মানুষ যিনি না খেয়ে থেকেছেন, যিনি রাস্তায় রাতে শুয়েছেন, যিনি অপমান সহ্য করেছেন, যিনি একা লড়েছেন, যিনি যখন বলেন উঠে দাঁড়াও, তখন সেই কথার ওজন অন্যরকম। কারণ তিনি নিজে উঠেছিলেন বারবার প্রতিটি পতন থেকে এবং শেষ পর্যন্ত পৃথিবী জাগিয়ে গেছেন। বিং ইনসাইট, সত্যের সন্ধানে।